যে বা জন্মদিন উপলক্ষে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করেছিলাম। তো বিরিয়ানিটা রান্না করার পর খেয়ে কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করেছিল। 17 থেকে 18 জন মানুষের জন্য আমি একা হাতে খুব সহজে এবং পারফেক্ট ভাবে কিন্তু কাচ্চি বিরিয়ানিটা রান্না করেছি। তো আপনাদের সাথে আজকে কাচ্চি বিরিয়ানির ফুল রেসিপিটা শেয়ার করব। আপনারা এক্সট্রা মশলা ঝামেলা ছাড়াই প্যাকেট মশলা দিয়ে খুব সহজে এবং পারফেক্ট ভাবে কিন্তু কাচ্চি বিরিয়ানিটা রান্না করতে পারবেন। তো সবাই ফুল ভিডিওটা দেখতে থাকুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাচ্চি বিরিয়ানির রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। তো ফুল ভিডিওটা সবাই দেখবেন, কেউ কিন্তু স্কিপ করবেন না। তো আমি প্রথমে মাংসটা রান্না করে নেব। তো এখানে আমি গরুর মাংস নিয়েছি 3 কেজির মতন, আর আলু নিয়েছি। তো আলুটা আমি এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর এখন আমি একটু ফুড কালার দিয়ে মাখিয়ে নিচ্ছি। ফুড কালার যদিও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরও যখন বিশেষ রান্না বান্না করা হয় তখন কিন্তু একটু ফুড কালার দিয়ে নিই। আর আমি যদি বাসার জন্য রান্না করি, এমনিতে আমাদের খাওয়ার জন্য, তখন কিন্তু হলুদ দিয়ে ভেজে নিই। তো আপনারা চাইলে হলুদ দিয়েও ভেজে নিতে পারেন, তাহলে কালারটা সুন্দর আসবে। কিন্তু ফুড কালার দিলে যতটা সুন্দর আসে এতটাও সুন্দর আসবে না। তো যাই হোক, আজকে যেহেতু একটু স্পেশালভাবে রান্না করছিলাম, তাই ফুড কালার দিয়ে আলুগুলো মাখিয়ে নিলাম। তো আলুটা মাখিয়ে রেখে দিলাম। এদিক থেকে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি। তো এখানে পেঁয়াজের বেরেস্তাটাও করা হয়ে যাচ্ছে। তো আমি পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। তো পেঁয়াজের বেরেস্তাটা আমি এই যে একটু ব্রাউন কালার করেই ভেজে দিলাম। বেশি ভাজতে গেলে কিন্তু আবার নামানোর পর কালারটা চেঞ্জ হয়ে যায়, একদমই পুরা একটা ভাব চলে আসে। তো বেরেস্তাটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। আর ওই তেলের ভিতরে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তো ফুড কালার দেওয়ার কারণে আলুর কালারগুলো দেখুন অনেক সুন্দর এসেছে। বাইরে যখন আমরা রেস্টুরেন্টে খেতে যাই তখন কিন্তু তারাও এই আলুগুলা হচ্ছে ফুড কালার দিয়েই ভেজে থাকে, যে কারণে ওদের আলুগুলোর কালারও কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে। তো যাই হোক, এই যে আমার এখানে আলুগুলোও ভাজা হয়ে গেছে। আমি এখানে 60% মতন আলুগুলো ভেজে নিয়েছি। বেশি ভাজতে গেলে আবার আলুর কালারটা মানে স্কিনটা পুড়ে যাবে, যে কারণে আলুর গাটা সুন্দর থাকা অবস্থায় আমি কিন্তু উঠিয়ে নিলাম। তো আলুটা উঠানোর পর আমি এই তেলের ভিতর আরো কিছুটা তেল দিলাম। তারপর এখানে গরম মশলা, দালচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। তারপর আমি এখানে পেঁয়াজ, রসুন আর আদা একসাথে পেস্ট করে রাখছিলাম। তো আমি বেশ অনেকটা পরিমাণেই দিয়ে দিলাম, কারণ আমার মাংসের পরিমাণ হচ্ছে 3 কেজি। তো সেই 3 কেজি অনুপাতে আমি কিন্তু মশলাটা অনেকটাই দিয়েছি। মশলাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে হচ্ছে হলুদ, লবণ আর মশলাগুলো অ্যাড করে দেব। তো পেঁয়াজ, রসুন আর আদার পেস্টটা একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি কিন্তু এখানে হলুদ আর লবণ ব্যবহার করেছি। আর এই যে আমি এখানে কাচ্চি বিরিয়ানির যে মশলা আছে, সেই মশলাটার থেকে গুঁড়া মশলার প্যাকেটটা এখন ছিঁড়ে নিলাম। আর মশলার প্যাকেটটা আমি কিন্তু পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু আমার মাংসের পরিমাণ অনেক, তাই আমি হচ্ছে পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি টক দই। তাছাড়া আমি কিন্তু এখানে এক্সট্রা জিরা এবং ধনিয়ার গুঁড়া ব্যবহার করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। তো আমি একটু ঝাল ঝাল করেই রান্না করছি। তো বেশ খানিকটাই হচ্ছে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন হচ্ছে কিছুটা পরিমাণে পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখনই কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে। তো দেখুন এখানে তেলটা উপরে ভেসে উঠেছে, আর মশলার কালারটা দেখুন খুবই সুন্দর আসছে। তো পারফেক্ট ভাবে কিন্তু মশলাটাও কষিয়ে নিয়েছি। আর এই যে এখন হচ্ছে গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। তো গরুর মাংসের পিস আরো একটু বড় করলে ভালো হতো, কিন্তু আমার মাংসের পিসটা এতটুকুই ছিল, যে কারণে হচ্ছে একটু ছোট ছোট হয়ে গেছে। সাধারণত কাচ্চি বিরিয়ানির মাংসের পিসগুলো একটু বড় বড়ই থাকে। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। তো আমি এখন হচ্ছে মাংস আর মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। যেহেতু আমার মাংসের পরিমাণটা অনেক বেশি, তাই আমার একটু নাড়তেও প্রবলেম হচ্ছে। তো যাই হোক, এখন খুব ভালোভাবে মাংসটা রান্না করে নেব। আর এর ভিতর থেকে আমি কিন্তু বাদাম ব্লেন্ডার করে নিয়েছি। তো এই রান্নার ক্ষেত্রে কিন্তু বাদামও ব্যবহার করতে হবে। তো আমি এখানে কাঠবাদাম এবং কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। তো আমার এখানে মাংসের পরিমাণ অনেক, তো এই মাংসের থেকে অনেকটা পরিমাণে পানি আসবে, তাই আমি এখানে এক্সট্রা করে আর পানি দিলাম না। জাস্ট আমি হচ্ছে ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু পানি দিয়েছি। তো যাই হোক, অল্প পরিমাণ পানি দিয়েই আমি মাংসটা সিদ্ধ করে নেব। তো মাংসটা আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নেব। যেহেতু গরু মাংস সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই একটু টাইম নিয়েই রান্না করে নেব। গরু মাংসটা যখন 70% রান্না হয়ে যাবে তখন এসে আমি আলুগুলো দিয়ে দেব। এখানে হচ্ছে ভাজা আলুটা ব্যবহার করছি, আর তার সাথে আমি কিছুটা পরিমাণে কাঁচামরিচ দিয়ে দেব। তো আলুগুলো দেওয়ার পর খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, কারণ আলুগুলো ভেঙে যাওয়ার চান্স আছে। তো যাই হোক, আমি খুব সাবধানেই নাড়াচাড়া করে দিচ্ছি। তো আলু আর মাংসগুলো আমি একটু মিশিয়ে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে রান্না করব। তো কিছুক্ষণ পরে কিন্তু আমার গরুর মাংসটা রান্না করার ডান। তো আমি খুব সাবধানে নাড়াচাড়া করছি, মানে বেশি নাড়াচাড়া করতে পারছি না, কারণ নাড়াচাড়া করলে আলুগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো আলুগুলো
চালগুলো আস্ত থাকলেই বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট। আর রান্নাটা আমি একটু গ্রেভি করেই রাখছি, কারণ অনেকটা পরিমাণে চাল দিয়ে রান্না করব। তো একটু গ্রেভি না রাখলে একদমই শুকনা শুকনা হয়ে যাবে। তো যাই হোক, মাংসটা রান্না করার পর এখন হচ্ছে আমি রাইসটা রান্না করে নেব। তো আমি এখানে কোহিনুরের বাসমতি রাইসটা নিয়েছি। তো এটা হচ্ছে 2টা প্যাকেট নিচ্ছি, মানে আমি 2 কেজি পরিমাণ চাল নেব আর 3 কেজি পরিমাণ মাংস নিয়েছি। তো চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর এখন হচ্ছে আমি ভিজিয়ে রাখবো। তো চালটা আমি আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। আপনারাও যখন রান্না করবেন রান্নার আগে কিন্তু চালটা আধা ঘন্টা মতন ভিজিয়ে রাখবেন। এতে করে চালটা অনেক বেশি ঝরঝরে হবে। যখন আপনারা রাইসটা রান্না করবেন তখন খুবই ঝরঝরে হবে, একটার সাথে একটা কিন্তু লাগবে না। তো যাই হোক, চালটা আমি ভিজিয়ে রাখছি। আর এদিক থেকে হচ্ছে আমি একটা বড় সসপ্যান নিয়েছি আর তাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। আর এর ভিতরে কাচ্চি বিরিয়ানির যে মশলাটা ছিল, গোটা মশলা, তো সেই প্যাকেটটা আমি কিন্তু খুলে এখানে দিয়ে দিলাম। তো প্যাকেটটার মশলা খুবই অল্প পরিমাণে ছিল, মানে আমার চালের অনুপাতে মশলার পরিমাণটা খুবই কম হয়ে যাচ্ছিল, যে কারণে আমি এক্সট্রা করে এখানে কিন্তু মশলা দিয়ে দিলাম। আমার কাছে শাহি জিরা, এলাচ, লবঙ্গ, ডালচিনি, তেজপাতা সবই ছিল, তো আমি সেগুলাই আবারও এক্সট্রা করে দিয়ে দিলাম। আর এখন পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখনই ফুটে আসবে তখনই কিন্তু ভিজিয়ে রাখা চালগুলো এর ভিতরে দিয়ে দেব এবং 80% কুক করে নেব। তো এখন বলক আসার অপেক্ষায় আছি। যখন বলক আসবে তখন চেক করে নেব চালটা কত দূর সিদ্ধ হলো। তো এখানে মোটামুটি চালটা প্রায় সিদ্ধ হয়েই গেছে। তো আরেকটু ফুটানোর পর নামিয়ে নেব। তো এখানে চালটা একদম 80% কুক হয়ে গেছে, বাকি 20% আমি দমে দিয়ে রান্না করব। তো যাই হোক, রাইসটা রান্না হয়ে গেছে। এখন আমি চুলার উপর থেকে এরকম একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, কারণ অনেকটা পরিমাণে পানি এবং রাইস আছে, অনেক বেশি ভারী, তাই চুলার উপর থেকে আমি এভাবে ছেঁকে নিলাম। আর বাকি পানির ভিতর কিন্তু আমি আবারও রাইস দিয়ে রান্না করে নেব, কারণ আমার পরিমাণটা অনেক বেশি ছিল, মানে রাইসের পরিমাণটা, যে কারণে আমার ডাবল করে রান্না করতে হয়েছে। তো যাই হোক, সবগুলো রাইস রান্না করা শেষ এবং আমি সাজিয়ে নেওয়ার জন্য যা যা উপকরণ লাগে সেই সব কিছু রেডি করে নিয়েছি। এখন জাস্ট সাজিয়ে নিয়ে দমে দিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে লেয়ার বাই লেয়ার সাজিয়ে নেব। তো প্রথমে আমি নিচে যে লেয়ারটা দিচ্ছি সেটা হচ্ছে মাংসের লেয়ার, তারপরে আমি এখানে রাইস দিয়ে দেব। আর রাইসটা দেওয়ার পর এখানে আমি বেশ কিছু জিনিস দেব। আপনারাও কিন্তু এই জিনিসগুলো দিবেন, না হলে কিন্তু কাচ্চি বিরিয়ানির আসল যে টেস্টগুলো থাকে সেই টেস্টটা কিন্তু পাবেন না। তো আমি এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, তারপর কিছুটা কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম কিশমিশ, আলু বোখরা, তারপর আবারও কিছুটা পরিমাণে মাংস দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতন লেয়ার তৈরি করতে পারেন, এক্সট্রা অনেক কিছুই ব্যবহার করতেও পারেন। তো যাই হোক, আমি এরকম ভাবে লেয়ারটা তৈরি করে নিচ্ছি, মানে একটার পর একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। তো মাংসটা দেওয়ার পর আমি কিন্তু এখানে আবারও রাইস দিয়ে দেব। তো রাইস দেওয়া হয়ে গেলে সেম জিনিসগুলোই দেব, তার সাথে হচ্ছে আরো কিছু জিনিস অ্যাড করব। তো সবকিছুই দেখিয়ে দিচ্ছি। যেমন এই যে এখানে আমি কিন্তু কেওড়া জল ব্যবহার করছি, তারপর গোলাপ জল, তারপর হচ্ছে আলু বোখরা, কিশমিশ, তারপর কাঁচামরিচ, পেঁয়াজের বেরেস্তা, এইগুলা ব্যবহার করছি। তাছাড়া আরো কিছু জিনিস ব্যবহার করব, যেমন এই যে ঘি। ঘি কিন্তু মাস্ট, ঘি দিতেই হবে। কিছু কিছু জিনিস আছে যেগুলো না দিলে কিন্তু কাচ্চি বিরিয়ানির আসল টেস্টটা পাওয়া যায় না। তো আমি এখানে হচ্ছে গুঁড়া দুধ পানিতে গুলিয়ে নিয়েছি। তো দুধটাও আমি উপর থেকে দিয়ে দিলাম। আর ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটা কিন্তু আমি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন আমি 30 মিনিটের মতন একদম লো হিটে দমে বসিয়ে রাখবো। তো 30 মিনিট পর আমি কিন্তু আরো 1 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম, আর তারপরেই এখন আমি সার্ভ করে নিচ্ছি। আর এখন পুরো কাচ্চিটা কিন্তু মিক্স করে নেব। তো মিক্স করা হয়ে গেলেই ডিশে সার্ভ করব। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনারাও বাসায় ঝটপট বানিয়ে ফেলতে পারবেন কাচ্চি বিরিয়ানি, কোনো রকম এক্সট্রা মশলা ঝামেলা ছাড়াই, প্যাকেট মশলা দিয়ে খুব সুন্দরভাবে আর অল্প কিছু উপকরণের মাধ্যমেই কিন্তু আপনারা কাচ্চি বিরিয়ানিটা রান্না করতে পারবেন। যে মশলাগুলো সচরাচর আমাদের বাসায় থাকে, আমাদের বাসায় কিন্তু সবসময় কেওড়া জল, গোলাপ জল, আলু বোখরা, কিশমিশ, এই জাতীয় জিনিসগুলো কিন্তু থাকেই। তো এইগুলা জিনিস দিয়েই কিন্তু আপনারা আর প্যাকেট মশলার সাহায্যে কাচ্চি বিরিয়ানিটা রান্না করতে পারবেন। তো আজকের কাচ্চি বিরিয়ানি রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, সবাই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করেছে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমার পেজটাও ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।